আমাদের এই কবিতার নাম হচ্ছে ঋতুবর্ণন। আলাউল লিখেছেন। আলাউল সম্পর্কে অনেক কথা বলা যাবে। বাংলা সাহিত্যে আলাউল কিন্তু মৌলিক কিছু যে রচনা করেছেন তা না, তিনি বেসিক্যালি খ্যাত হচ্ছেন অনুবাদ সাহিত্যের জন্য। বাংলা সাহিত্যে মধ্যযুগের, ইভেন মধ্যযুগের প্রায় শেষের দিকে, আধুনিক যুগের কিছুটার দিকে অনুবাদ সাহিত্যের বড় ভূমিকা আছে, বিশাল ভূমিকা আছে অনুবাদ সাহিত্যের। বেসিক্যালি মধ্যপ্রাচ্যের, বিশেষ করে ইরান, তুরানের নাম শুনছেন? তুরান বলতে কোন দেশকে বোঝায়? তুর্কি বা তুরস্ক। অ্যাবসলিউটলি রাইট। ওকে, ইরান, তুরান এবং আফগান, এই সমস্ত অঞ্চলের যে বিখ্যাত সাহিত্যগুলো আমরা পেয়েছি, কাদের মাধ্যমে পেয়েছি? আমরা তো বাঙালি ভাষী, আমরা বাঙালি, বাংলা ভাষী। তো এই সমস্ত বিদেশি ভাষার বইগুলো ইনারা যদি অনুবাদ না করতেন তাহলে আমরা পেতাম না। তবে তাদের অনুবাদটা একদম মৌলিক একটা অনুবাদ, তারা হুবহু অনুবাদ করেন নাই। তারা ঘটনা ঠিক রাখছেন, নাম ঠিক রাখছেন, কিন্তু একটা জিনিস তারা করছেন, সেটা হলো পরিবেশটাকে বদলে দিয়েছেন। এই যে পদ্মাবতীর উদ্বর্ণন, পদ্মাবতী কিন্তু কোনো বাংলায় লিখিত কাব্য না। এটি মালিক মোহাম্মদ জাইসি নামের একজন লেখক আছেন, যার কাব্যের নাম পদুমাবত। এটা একটা হিন্দি কাব্য, হিন্দি। ওকে, পদুমাবত। সেই পদুমাবতের অনুবাদ হচ্ছে পদ্মাবতী। ক্লিয়ার? আচ্ছা, এক। দ্বিতীয় কথা কি, মধ্যযুগের যতগুলো কাব্য ছিল, সেই কাব্যগুলো লিখার একটা প্যাটার্ন ছিল। সেই প্যাটার্নটা হচ্ছে, শুরুতে সৃষ্টিকর্তার বন্দনা করবে। হ্যাঁ, আপনারা হয়তো গান শুনে থাকবেন, প্রথমে বন্দনা করি আল্লাহ নবীর নাম, তারপরে বন্দনা করি, তারপরে বন্দনা করি, মানে ধীরে 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 এভাবে করে শেষে সেই ব্যক্তির বর্ণনা করা হতো যে ব্যক্তি এই কাব্য লিখতে গিয়ে পৃষ্ঠপোষকতা করেছেন। পৃষ্ঠপোষকতা বোঝেন? এটাকে কি বলবো, মানে ইনভেস্ট করেছেন, ফাইন্যান্স। ওকে, যার যিনি এটা লিখতে গিয়ে কবিকে টাকা দিয়েছেন আর কি, অর্থ দিয়েছেন। তো তিনি প্রায় ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজা হতেন বা সুলতান হতেন, কিংবা যে কোনো ব্যক্তিও হতে পারতেন, তাদের বর্ণনা আসতো। আচ্ছা, এটা হলো। হওয়ার পরে কি হতো? এরপরে হচ্ছে পরিবেশ বর্ণনা, প্রকৃতি বর্ণনা, যে অঞ্চলকে নিয়ে তারা লিখছেন। এভাবে করে ধীরে ধীরে নায়কের বর্ণনা, আবার নায়িকার বর্ণনা। বাংলা সাহিত্যে পদ্মাবতীর রূপ বর্ণনা খুব বিখ্যাত একটি প্রশ্ন। অনার্সে পরীক্ষায় এটি আসে, পদ্মাবতীর রূপ বর্ণনা করো। আমরা নিজেরা অনার্সে এটা পড়েছি। একটু রসিকতা করে বলি আর কি, যে পদ্মাবতীর রূপ বর্ণনা পড়লে আপনারা, ছেলেরা তো ইমপ্রেস হবেই, আপনারা মেয়েরা পর্যন্ত না হিংসায় জ্বলে যাবেন যে একজন নারী এত সুন্দর হয় কি করে। কোথাও কোনো খুঁত নাই। তো শেষে আমরা অনেক পড়ে পড়েও খুঁত বের করার চেষ্টা করলাম। ছাত্র বয়সে মনে করেন যে অনেক দুষ্টু বুদ্ধি মাথায় আসে যে একজন নারী এত সুন্দর কি করে হয়, তাহলে আমরা তার একটা খুঁত বের করি। কিছুতেই আর খুঁত বের করা যাচ্ছে না। হ্যাঁ, একদম যেটাকে বলে তিলোত্তমা। তিলোত্তমা শব্দের অর্থ জানেন? তিল যোগ উত্তম। উত্তম বলতে বলছেন বেস্ট, আর তিল বলতে হচ্ছে একদম ক্ষুদ্র পরিমাণ, অর্থাৎ প্রতি ইঞ্চি সে সুন্দরী। তিলোত্তমা, যেখানে কোনো খুঁত নাই, নিখুঁত। নাম হলে কি হবে, বাস্তবিক হতে হবে। যাই হোক, তো বর্ণনা করেছে। হঠাৎ করে আমাদের এক বন্ধু বললো যে দোস্ত, খুঁত পাইছে। বলে কি, পদ্মাবতী কতখানি লম্বা সেটা কোথাও বলা নাই। এত সুন্দরী একটা নারী যদি 3 ফিট হয় তাহলে তো মুশকিল। তো আমরা এটা প্রায় রসিকতা করে বলি আর কি। তো এই পদ্মাবতী কাব্যের একটি অংশ হলো ঋতু বর্ণনা। ঋতু বর্ণনা জিনিসটা আসলে কি? ঋতু বর্ণনা জিনিসটা কি? পৃথিবীর প্রত্যেকটা দেশে যে ঋতুগুলো দেখি, প্রধানত সেটা হচ্ছে 4টা ঋতু। আমাদের এই ভূখণ্ডটা, এই অঞ্চলটা, বিশেষ করে বাংলা এবং বাংলার আশেপাশে আসাম, এদিকে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, এই অঞ্চলটাতে ঋতু 4টা নয়, ঋতু 6টা। এখন ঋতুর সঙ্গে, পরিবেশের সঙ্গে মানুষের মনের একটা গভীর সম্পর্ক আছে। তার কারণ মানুষ কিন্তু প্রকৃতির অংশ, প্রকৃতির বাইরে কেউ নয়। হ্যাঁ, এটাও হতে পারে প্রকৃতিতে অনেক উদ্ভিদ আছে, প্রাণী আছে, তাদের মধ্যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ, তাদের মেধার কারণে, বুদ্ধির কারণে।
কিন্তু তার মানে এই না যে আমরা প্রকৃতি থেকে বাইরে। কনসেপ্টটা ক্লিয়ার? এই যে প্রকৃতি, প্রকৃতি কি করে? প্রত্যেকটা মানুষের উপরে, তার মনোজগতের উপরে প্রভাব ফেলে। আপনি চাইলেও ফেলবে, আপনি না চাইলেও ফেলবে। বিশেষ কোনো ঘটনা, ধরা যাক কারো বাবা মারা গেছে, আপনি চাইলেও হাসি খুশি থাকতে পারবেন না, কারণ ওই শোকটা আপনার মনকে আর্দ্র করবে। স্বাভাবিক, প্রকৃতিও তাই। যখন প্রচন্ড গ্রীষ্মকাল কিংবা শীতকাল কিংবা বর্ষাকাল কিংবা বসন্তকাল, আপনার মনের মধ্যে সেই অনুপাতে ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হবে, এটাই স্বাভাবিক। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? এই যে 6টি ঋতু, এই 6টি ঋতুতে যাদের বয়স তরুণ, ইয়াং, নারী এবং পুরুষ, মধ্যযুগের কবিতা, মধ্যযুগের কাব্যকে কিছুটা অশ্লীল বলা যাবে, কিছুটা, ঠিক অশ্লীলও না, কারণ এখানে নারী পুরুষের প্রেমের বর্ণনা আছে। কিন্তু অশ্লীল এই কারণে বলছি যে আমাদের বাংলাদেশের সোসাইটিতে নারী পুরুষ এবং প্রেম বিবাহ সম্পর্কিত বিষয়গুলোকে আমরা নিষিদ্ধ বা ট্যাবু হিসেবে দেখি, রাইট? সেই কারণে আমাদের কাছে একটু অড লাগে, একটু অস্বস্তি লাগে। বাট এইটাই প্রকৃতির খুব চিরন্তন একটি সত্য। কনসেপ্টটা ক্লিয়ার? এই 6টি ঋতুতে আমাদের নায়ক এবং নায়িকার মনের অবস্থা কি, মানে এখানে ব্যক্তি হিসেবে নায়ক নায়িকা, আর সাধারণ হিসেবে বলতে গেলে সব মানুষের ক্ষেত্রে সেটা কি, এটি এখানে বর্ণনা করেছে। তাহলে এখানে এই বর্ণনা আমরা বেসিক্যালি দুটো জিনিস পাবো। এক, ঋতুর বর্ণনাটা পাবো, তবে খুব সামান্য, কিন্তু ওই ঋতুতে মানুষের মনের মধ্যে কি কি ধরনের পরিবর্তন হয়, কি কি ধরনের চিন্তা ভাবনা আসে, মনোভাব আসে, সেটাই এখানে প্রায়োরিটি পেয়েছে। বিখ্যাত কাব্য পদ্মাবতীর ঋতু বর্ণন খণ্ড থেকে সংকলিত আমাদের যতটুকু পাঠ্য করা হয়েছে তার পংক্তি সংখ্যা হচ্ছে 32। পাঠ পরিচিতির মধ্যে কি বলেছে? প্রকৃতির বিচিত্র রূপ অভিব্যক্ত হয় আবহাওয়া ও ঋতুর প্রভাবে। এই যে আমাদের প্রকৃতি এক এক সময় এক এক রকম, এর কারণ হচ্ছে ঋতু পরিবর্তন। আপনারা যারা এসএসসিতে বিজিএস বইটা পড়েছিলেন, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সেখানে কিন্তু একটা চ্যাপ্টারই আছে এরকম, ঋতু পরিবর্তন। ঋতু পরিবর্তনের কারণ অধ্যায় নাম্বার মনে আছে, কিন্তু টপিকটা কি মনে আছে? ভূগোলের অঙ্কগুলো করতে পারবেন এখন? বায়োলজি, জিওগ্রাফি ভাল লাগে না? তাহলে আপনার দ্বারা কিছু হবে না। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে যুগে যুগে মানুষ হয়েছে মুগ্ধ, এটাও সত্য। আমি একটু আগে ওই আসার সময় পুরো রাস্তা জুড়ে হেডফোন দিয়ে মুঘল আমলের ইতিহাস শুনছিলাম। আমি বেশিরভাগ সময় এরকমই শুনি কিছু। মুঘল আমলের যে সম্রাটগণ ছিলেন, বাবর, বাবর কিভাবে সম্রাট হলেন সেটা একটা পার্ট। বাবরের পরে হুমায়ুন, হ্যাঁ, তিনি কতদিন সম্রাট ছিলেন, তার সময় কি হয়েছিল। এখন আমি শুনছি হচ্ছে আকবরের কাহিনী, শেষ করতে পারিনি, যাওয়ার কথা আবার শুনবো। হ্যাঁ, নবরত্নের এক রত্ন। কেন খুব অল্প সংখ্যক সম্রাট এই অঞ্চল, ভারতবর্ষ অঞ্চলে এসে স্থায়ীভাবে থাকেননি, তারা ফিরে গেছেন? যেমন চেঙ্গিস খানের সময়, ওই আপনার কি বলে, চেঙ্গিস খানও এসেছিলেন 1200 কত সালের দিকে যেন। তারপরে আরো বেশ কয়েকজন মঙ্গোলিয়া থেকে আর কি, হ্যাঁ, এরা এসে দিল্লিতে ব্যাপক ধর মার কাট করে সম্পদ টম্পদ লুট করে নিয়ে চলে গেছেন, স্থায়ীভাবে থাকেন নাই। তারপরে হচ্ছে মাহমুদ, সুলতান মাহমুদ, গজনির সুলতান মাহমুদ, তিনি 26 বছরে, সরি 26 বছরে মোট 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছেন। 1000 সাল থেকে 1026, এই 26 বছরে 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছেন। ভারতের বিভিন্ন মন্দির, যত ধন সম্পদ, স্বর্ণ রৌপ্য ছিল সব লুট করে নিয়ে চলে গেছেন, কিন্তু তিনি এখানে স্থায়ীভাবে থাকেননি। ওকে, এই দুজন ব্যক্তিবাদে আর যতজন শাসক আফগান থেকে বা অন্যান্য জায়গা থেকে এসেছেন, যেমন সম্রাট বাবর, তার বাসা কোথায়, তার পৈতৃক বাড়ি কোথায়?
মধ্য এশিয়ার ফারগনা নামে একটি জায়গা আছে, সেখান থেকে তিনি এসেছেন। ওকে, তো তারা কি করেছেন, তারা স্থায়ীভাবে এখানে থেকে গেছেন। এখানে থাকার পিছনে একটা কারণ না, একাধিক কারণ আছে। তবে অবশ্যই এখানকার যে জলবায়ু এবং আবহাওয়া, সেটা একটা ফ্যাক্টর। কারণ এটা নয় অতি শীত নয় অতি উষ্ণ। অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলোতে দেখবেন হচ্ছে খুব প্রচন্ড গরম অথবা প্রচন্ড ঠান্ডা, দেখবেন জমি হচ্ছে একদম পাথর। যেমন মঙ্গোলিয়া, যারা চেঙ্গিস খানরা যে এসেছিলেন, সেই অঞ্চলটা কি পুরোই মরুভূমি, বিস্তীর্ণ মরুভূমি। ওকে, বিখ্যাত মরুভূমি গোবি মরুভূমি, গোবি মঙ্গোলিয়ার মরুভূমি। বাট এই দেশটা কি সুজলা সুফলা, শস্য শ্যামলা, চারিদিকে সবুজ, অ্যাভেলেবেল খাওয়ার পানি, ইত্যাদি, খাবারের কোনো অভাব নাই। ওকে, বসবাসের জন্য আবহাওয়াটা খুব সুইটেবল, নানা কারণ ছিল। এই জন্য বলেছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে যুগে যুগে মানুষ হয়েছে মুগ্ধ হয়েছে সংবেদনশীল কবিগণ। যারা কবিতা লেখেন, যারা কবি, তারা আরো সেন্সিটিভ। এই সেন্সিটিভিটির কারণে দেখা যাচ্ছে তারা আরো বেশি পরিমাণ প্রকৃতির দ্বারা প্রভাবিত হচ্ছেন। একে তার মনের ভিতরে অনেক কবিত্ব আছে, তার উপরে প্রকৃতির দ্বারা প্রভাবিত হচ্ছেন। এই সমস্ত মিলিয়ে বাংলাদেশে কবির অভাব নাই। বলা হয় বাংলাদেশে ডাক্তারের সংখ্যা বেশি, কবির সংখ্যা বেশি। এমন কোনো ছেলে মেয়ে নাই যারা জীবনে 2-4 লাইন কবিতা লেখার প্র্যাকটিস করে নাই বাঙালিদের মধ্যে, যারা বাই বর্ন বাঙালি। কেন? এটা নাকি আমাদের ডিএনএর মধ্যেই আছে, প্রকৃতিগত কারণে। ঋতু বর্ণনা মধ্যযুগের কাব্যের এক স্বাভাবিক রীতি, যেটা একটু আগে বললাম। প্রথমে ঈশ্বরের বন্দনা, তারপরে বিভিন্ন বর্ণনা দিয়ে শেষে রাজার বর্ণনা, এরকম যারা আর কি ইনভেস্ট করেছে তাদের বর্ণনা। এই বিষয়টা হচ্ছে এখানে মুখ্য। ওকে, কবি আলাওল এই বর্ণনায় প্রকৃতির উপবৈচিত্র্যের সাথে মানব মনের সম্পর্ক প্রভাব তুলে ধরেছেন। মানব মনের সম্পর্ক, ওই যে একটু আগে বললাম, প্রকৃতি মানুষের মনকে প্রভাবিত করে। সেটা কি কি সংক্ষেপে এখানে বলেছে। বসন্তের নবীন পত্র পুষ্প, মলয় সমীর ভ্রমর গুঞ্জন কোকিলের কুহুতান। শব্দগুলো আপনাদের কাছে একটু অপরিচিত লাগতে পারে। মধ্যযুগের যে বাংলা ভাষা আর আধুনিক যে বাংলা ভাষা, এর মধ্যে কিছু শব্দগত পার্থক্য আছে। পত্র মানে পাতা, পুষ্প মানে ফুল, নবীন মানে নতুন। বসন্তকালে, শীতকালে কি হয়, গাছের সমস্ত পাতা পড়ে যায়, বসন্তকালে আস্তে আস্তে নতুন পাতা গজায়, ফুল হয়, সেগুলোর কথা বলেছি। মলয় সমীর, সমীর মানে বাতাস, মলয় মানে হচ্ছে যেটা আরামদায়ক বাতাস, খুব ঝোড়ো বাতাসও না, লু হাওয়া নয়, যে বাতাস মানুষের শরীর এবং মনকে প্রশান্তি দেয়, সেরকম বাতাস। ভ্রমর গুঞ্জন, যখন ফুল ফুটে সেই ফুলের মধু আহরণের জন্য কি আসে, ভ্রমর আসে, তার যে একটা গুঞ্জন আছে, কোকিলের কুহুতান, বুঝতে পারছেন। এরপরে গ্রীষ্মের প্রচন্ড তপন, তপন মানে সূর্য, গ্রীষ্মের প্রচন্ড তপনে রৌদ্র ত্রাস ও ছায়ের গুরুত্ব। প্রচন্ড রোদে আমাদের কৃষকেরা কি করতো বা কি করে, মাঠে কাজ করতেছে, তার কাজ করতে করতে প্রচন্ড তাপ, একটুখানি গাছের ছায়ায় বসে রেস্ট নিচ্ছে। বর্ষার মেঘগর্জন, অবিরল বৃষ্টি জলে স্নাত প্রকৃতি, একটানা দাদুরি শিখি নীরব। দাদুরি বলতে বোঝায় ব্যাং, অর্থাৎ স্ত্রী ব্যাং। না, ব্যাং, কারণ স্ত্রী ব্যাং ডাকে না। আপনার প্রকৃতির একটা জিনিস মনে রাখবেন, মানুষ আমরা নিজেদেরকে একটু ভিন্ন রকম ভাবে উপস্থাপন করেছি, কিন্তু প্রকৃতি তার নিজস্ব নিয়মে চলে। প্রকৃতির মধ্যে কি রূপে কি গুণে শ্রেষ্ঠ হচ্ছে পুরুষ। আমরা মানুষেরা শুধু রূপটাকে দেখে নিয়েছি, কি বলে, সৌন্দর্যের মাপকাঠি করেছি। ও ভদ্র মহিলা, পাশে বসে মনোযোগ দিবেন, হ্যাঁ, তো এটা আমরা করেছি, কিন্তু গুণটাকে বাদ দিয়ে দিয়েছি। কখনো স্ত্রী ব্যাং ডাকে না, পুরুষ ব্যাং ডাকে। ওই যে আমরা যে ব্যাঙের ডাক শুনি বর্ষাকালে, সেটা সব পুরুষ ব্যাং। ময়ূর পেখম মেলে, ময়ূরের কোনো পেখমই নাই। এটা ময়ূর, নট ময়ূরী, সেটা পুরুষ ময়ূর। কি বললাম না, এইটাই প্রকৃতির সত্য।
আপনারা জানেন না, বাসায় গিয়ে ইন্টারনেট ঘেটে দেখে নেবেন। ওকে, স্ত্রী কোকিল কখনো ডাকে না, পুরুষ কোকিল ডাকে। ডিসকভারিতে যখন দেখেন যে অনেক পাখি, হ্যাঁ, রঙিন রঙিন পাখা দেখাচ্ছে, এগুলো একটাও স্ত্রী পাখি না, সব পুরুষ পাখি। এটাই বাস্তবতা। তো হোয়াটএভার। জি, মানুষের ক্ষেত্রে বিষয়টা আলাদা। হ্যাঁ, পুরুষ মানুষ আসলে কি বলবো এটাকে, জাগতিক নিয়মে একটু রুক্ষ হয়েছে, কারণ তাকে বাইরে কাজ করতে হয়। বিশেষ করে নারীদের কাজ হচ্ছে ঘরের ভিতরে, যেখানে বৃষ্টি তার গায়ে লাগে না, রোদ তাকে সহ্য করতে হয় না, কারোর সঙ্গে লড়াই করতে হয়। বিরুদ্ধ প্রকৃতির সঙ্গে লড়াই করাটা পুরুষদের জন্য বরাদ্দ করেছে প্রকৃতি, নারীদের জন্য নয়। পুরুষদের কাজ হচ্ছে তাদেরকে প্রোটেক্ট করা, এইটাই নেচার। আপনি এর ব্যতিক্রম দু একটা দেখতে পারেন, সেটা ডিফারেন্ট কেস, বাট ওভারঅল যে একটা নেচার থাকে সেটা হচ্ছে এটা। এই জন্য দেখবেন যে যারা কঠোর পরিশ্রমী পুরুষ, তাদের দেখবেন চোয়াল ভাঙা, কারণ তারা পরিশ্রমী, তাদের গায়ে কোনো চর্বি নাই। না না, আমি তো আরাম প্রিয় মানুষ। অলস বললে খারাপ লাগে শুনতে, অলস বলবেন না, বলবেন স্যার খুব আরাম প্রিয়। তো যে সমস্ত ছেলেরা দেখবেন এরকম, বুঝবেন এরা তত বেশি অলস। পুরুষ মানুষ দেখলেই বোঝা যায় যে কে পরিশ্রমী কে পরিশ্রমী, বোঝা গেছে? যাই হোক, শিখিনি ময়ূর, দাদুরি ব্যাং। ওকে, অর্থাৎ বর্ষাকালে ব্যাং ডাকে আর ময়ূর পেখম মেলে, সৌন্দর্যের ব্যাপার আছে। শরতে নির্মল আকাশ, ফুলের চামড় দোলা, খঞ্জনের নাচ। চামড় হচ্ছে এক ধরনের পাখা। ওকে, এটা কি বলবো, আগের যুগে যখন ফ্যান ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, দেখবেন ইংরেজরা কিংবা যারা রাজা বাদশাহ আছে তারা ঘরের মধ্যে আছে, এখানে একটা পাখার মতো আছে, সেখানে একটা দড়ি ঝুলানো আছে, সেই দড়ি ধরে ঘরের বাহিরে একজন চাকর শুধু দড়ি ধরে টানছে আর করছে। ওকে, জি 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 জি, হ্যাঁ, কখনো হাত দিয়েও দেয় বড়, আবার রুম হলে ওই ওই সিস্টেমে টানিয়ে দেয় আর কি। ওকে, তাল পাখা আছে, কিন্তু এটা চামড় বলতে কি চামড়া দিয়ে তৈরি। ওকে, তো ওইটার বাতাস তো আসলে ফুলের পাপড়ি গুলোকে, হ্যাঁ, সেরকম করে বাতাসে যখন ফুল দোলে তখন মনে হয় যেন ওইটার সঙ্গে এটা কম্পেয়ার করেছে। ক্লিয়ার? খঞ্জনের নাচ, খঞ্জন একটা পাখি। শরৎ বিদায়ে হেমন্তে পুষ্পতুল্য তাম্বুলের সুখ। আচ্ছা, তাম্বুল বলতে বোঝায় পান। এটা গ্রামের নাম, জসীমউদ্দিন যেখানে জন্মেছেন। আপনি তো সারা জীবনে সেটাই করলেন, এবার একটু প্যাচটা খোলা শুরু করেন। শোনেন, প্রাচীন যুগ এবং মধ্যযুগের এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আজকের যুগে খুব হাস্যকর মনে হবে, কিন্তু ওই সময় এটাই সত্য ছিল। যেমন ছাতা, এখন তো সবাই ছাতা ইউজ করেন, কি রোদ কি বৃষ্টি, করেন না? মধ্যযুগে কিংবা তারও আগে ছাতা ব্যবহার করার একমাত্র এখতিয়ার ছিল রাজা বাদশাদের। সাধারণ মানুষ ছাতা ইউজ করতে পারবে না। ওকে, রাজা বাদশাহ এবং যারা ওই লেভেলের, হায়ার লেভেলের লোক, ছাতাই বলে দেয় যে এই লোকটা খুব পাওয়ারফুল বা উঁচু পদের অধিকারী, সাধারণ মানুষের ছাতা ব্যবহার করা যাবে না। ধীরে ধীরে আজকে দেখেন ছাতা কার কাছে নাই, তার আজকের যুগে সবার কাছে ছাতা দিয়ে ওই সময়ের কে ছাতা ব্যবহার করতে পারবে পারবে না সেটা কিন্তু কখনো কম্পেয়ার হবে না। কনসেপ্ট ক্লিয়ার? তেমনি হচ্ছে পান খাওয়া, পান এখন তো 5 টাকা দিয়ে রাস্তাঘাটে যেখানে সেখানে পান পাওয়া যায়। আগের যুগে, মধ্যযুগে পান ছিল হচ্ছে অভিজাত মানুষের। আমরা যখন ডেজার্ট খাই, আর ওরা খাওয়া দাওয়ার পরে সামান্য ডেজার্ট খেয়ে আয়েশ করে পান খেত, এটাই ছিল ট্র্যাডিশন। এখনো দেখবেন যে কোনো বিয়ের আসরে খাওয়ার পরে কি দেয়া হয়, দিস ইজ আ ট্র্যাডিশন ফ্রম মধ্যযুগ।
কিন্তু পানের একমাত্র কাজ সেটা ছিল তা না, পানের দুইটা উপকারিতা ছিল। প্রথম উপকারিতা হচ্ছে পান মানুষের খাবার হজমে সহায়তা করে। এখন তো আমরা হজমি কিনে খাই, তখন তো ছিল না। পানের যে রস, আমরা যে পান খাওয়ার পরে পানের রস ফেলে দেই, যারা সঠিক নিয়ম মেনে পান খায় তারা কখনো পানের রস ফেলে না। পানের রসটাকে জিভায় এটা খায়, কারণ ওটাই আমাদের পাকস্থলীতে হজমে সহায়তা করে। আর চিবানোর পরে যে ছোবরাটা থাকে সেটা ফেলে দেয়। আর যারা নবীন পানখোর তারা করে উল্টাটা। ওকে, আরেকটা কি, পান ছিল হচ্ছে মধ্যযুগের বিলাসী নারীদের রূপ, কি বলে, মেকআপের উপকরণ। লিপস্টিকটা এখন অ্যাভেলেবেল, তখন লিপস্টিক ছিল না, তখন পান খেয়ে ঠোঁট লাল করতো নারীরা। ওকে, কিন্তু পানির ইতিহাস এটাই। কনসেপ্টটা ক্লিয়ার? তাম্বুলের সুখ তাহলে কি বুঝতে পারছেন? যার অভাব সে কখনো তাম্বুলের সুখ অনুভব করতে পারে নাই। তেমন হচ্ছে, আচ্ছা, হেমন্তকালে কি হয়, কৃষকের ঘরে ঘরে ধান ওঠে, তখন মানুষের অভাব থাকে না। ওকে, তখন তাদের সুখের টাইম, সেই সময়ের কথাটা বলেছে, অর্থাৎ এটা দ্বারা সুখকে বোঝানো হয়েছে, আমাদের কোনো অভাব ছিল না। কনসেপ্ট ক্লিয়ার? এবং শীতের ত্রাসে ত্বরিত ত্রাস, ভয়, আতঙ্ক, বাংলা ওয়ার্ড না, দেখবেন যে ঢাকা শহরের বাড্ডা এলাকায় পিচ্চি হান্না ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ত্রাস মানে কি দাঁড়াল? ভয়ের, আতঙ্কের, তাই না? এখানে ত্রাস বলতে বোঝানো হয়েছে যে শীতের দাপট এতই বেশি যে সূর্যের তাপের কারণে গ্রীষ্মকালে মানুষ টিকতে পারে না, রৌদ্রের ত্রাস। ওকে, সেই প্রচন্ড রৌদ্র বা সূর্য শীতের কাছে হেরে যায়। শীতের কারণে দেখা যাবে কি, এত বেশি কুয়াশা হয় যে আমরা সূর্যই ওঠে না, সূর্যের চেহারাই আমরা দেখি না। তার মানে শীতকালে এতই শীত পড়ে, ঘন কুয়াশা হয় যে সূর্যও ঢেকে যায়, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারে না, সেটা বুঝিয়েছে। রজনীতে সুখী দম্পতির চিত্তসুখ ইত্যাদি চমৎকার ভাবে বর্ণিত হয়েছে কবিতাটিতে। শীতের রাত্রে যারা বিবাহিত নবদম্পতি, এখন তো আমাদের বিয়ে হয় হচ্ছে একটু 20, 25, 30 বছর পরে, আগের যুগে বিয়ে কখন হতো? এই যে আপনি যে কাজটা করছেন এটা আমার পছন্দ, মনোযোগ তো ওইদিকে। ক্লাস এভাবে করে ক্লাস হয় না, এভাবে করে ক্লাস হয় না আর কি। মানে আপনার ক্লাসে আপনার বসে থাকা হয়, কিন্তু যেটা উদ্দেশ্য শেখা সেটা হয় না। কান দিয়ে শোনা আর মন দিয়ে শোনা, সো ডিফারেন্ট। তো যাই হোক, তো চিত্তসুখ বলতে কি বোঝানো হয়েছে এখানে? তাহলে নববিবাহিত দম্পতি, তাদের যে মধুচন্দ্রিমা, মধুর সময়, সেটার কথা এখানে বলেছে। ষড়ঋতুর বর্ণনার ভেতর দিয়ে কবি বাংলার প্রকৃতির রূপমাধুরী তুলে ধরেছেন। 6টা ঋতুর বর্ণনাতে আমাদের প্রকৃতির মধ্যে কি কি পরিবর্তন ঘটে, তার সৌন্দর্য কি কি, সেগুলো তুলে ধরেছেন। ষড়ঋতুর বৈচিত্র্য বাংলার নিসর্গ রূপকে যে সমৃদ্ধ করেছে তা এই কাব্যাংশ থেকে স্পষ্টভাবে বোঝা যায়, যেটা আমরা অল্প একটু বর্ণনা দিলাম। মূল কবিতা এখনো বাকি আছে পড়া। এখানে কিছু শব্দার্থ টিকা আছে, এটা আপনাদেরকে একটু ভালো করে পড়তে হবে। আপনি পড়েন, সারা জীবন তো আপনি আপনার গলা ভালো না, ঠান্ডা লাগছে, অমুক তমুক দোহাই দিয়েছেন, আজকে আর দোহাই দিয়েন না। নিচেও কয়েকটা আছে, আচ্ছা আপাতত যতটুকু দেখা যাচ্ছে ততটুকু পড়েন। কামদেবের ফল হয় অসত্য, কৈলাস,
মালহার সংগতি সঙ্গীতের একটি রাগ। আচ্ছা ঠিক আছে, এবার সঙ্গীতের একটি রাগ রাতে গাওয়া হয়। দাদুরি দেখি মালিক ব্যাগ শিখিনি ময়ূরী এখানে বলেছে দাদুরি শিখিনি কবিতার ছন্দের ক্ষেত্রে, কিন্তু বেসিক্যালি না স্ত্রী ব্যাং না ময়ূরী। মাদি বলতে মহিলা, ওই তো ঢেকি মানজা, মাদি ব্যাং মানতা, দাদুরি মানতা। কবিতার ছন্দের খাতিরে শিখিনি দাদুরি এগুলো ব্যবহার করেছে, মানে স্ত্রী ব্যাং, স্ত্রী ময়ূর ইত্যাদি, কিন্তু আসলে তা না। আসলে পেখম মেলতে পারে পুরুষ ময়ূর, আর ডাকতে পারে হচ্ছে পুরুষ ব্যাং। কবিতার ছন্দ মিলের জন্য অনেক কিছুই এদিক সেদিক করা হয়। জি, উল্টা বলেছি আমি। ব্যাং পেখম মেলে না, আমি বলেছি কবিতার ছন্দ মিলের জন্য এখানে দাদুরি এবং শিখিনি এই দুটো শব্দ ব্যবহার করা হয়েছে। ওকে, কিন্তু প্র্যাকটিক্যাল সত্য হলো কখনো স্ত্রী ব্যাং ডাকতে পারে না। আর স্ত্রী যে ময়ূর, যাকে ময়ূরী বলি, তার পেখমই নাই, নাই থাকলে মেলবে কোত্থেকে? প্রকৃতির সত্য হলো পুরুষ ব্যাং ডাকে আর পুরুষ ময়ূর পেখম মেলে। এবার ক্লিয়ার? এই যে এই কথাগুলো দ্বিতীয়বার বললাম, প্রথমবারই ওরা বুঝছে, আপনি বুঝছেন নাই, কারণ আপনার মনোযোগ ছিল এইখানে। এই দেখ না কেন, বাস্তবতা হচ্ছে এটা, কান দিয়ে শোনা আর মন দিয়ে শোনা, এটা হচ্ছে পার্থক্য। পড়েন প্লিজ। অতি মন ভাই ভাত্র না কাঁধা। দেখেন এটা আর এটা, মানে এটা আর উপরে মাত্রা দেয়া। ওকে, মাত্রা যদি না থাকে তাহলে এ, আর যদি মাত্রা থাকে তাহলে তয়ের অফলা। তুরিতে বা তরিতে, হ্যাঁ ঠিক আছে। বাণী নয়, বিনা যন্ত্র। বিনা একটা বাদ্যযন্ত্র। আপনাকে কেউ তাড়া দিচ্ছে না, এত দ্রুত পড়ছেন কেন? গ্রীষ্ম নয়, গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল উত্তাপ শরণার্থে ব্যবহৃত বর্ষিত হচ্ছে অজস্র ধারায় বৃষ্টিপাত ভরা ভরপুর। তরাসে, ত্রাসে বা ভয়ে। শুভ্র বিশেষ কস্তুরী মৃগনাভি থেকে হল চুয়া শুয়া গন্ধদ্রব্য এক প্রকার কর্পূর তো জানেন, কর্পূর একটা সুগন্ধি দ্রব্য যেটা বাতাসের সংস্পর্শে আসলে একটু পরে উড়ে চলে যায়। ওকে, আচ্ছা, কস্তুরী হচ্ছে এটাও এক ধরনের সুগন্ধি দ্রব্য, তবে সবচেয়ে দামি পারফিউম হচ্ছে কস্তুরী। হরিণের অনেকটা প্রজাতি আছে, এর মধ্যে বিশেষ এক ধরনের হরিণ, যে হরিণটাকে কস্তুরী হরিণ বলা হয়, সেটা পাওয়া যায় হচ্ছে এমন একটা জায়গা যেখানে পাহাড় আছে এবং শীত, মানে বরফ থাকে। বরফ আচ্ছাদিত যে পাহাড়, সেই অঞ্চলে যে হরিণগুলো পাওয়া যায়, সেই হরিণের যখন নির্দিষ্ট বয়স হয়ে যায় তখন তার নাভি থেকে এক ধরনের রস বেরোয়। সেই রসটা গোড়ায় গড়ায় মাটিতে পড়তে পারে না, কারণ শীতকালের কারণে কি হয়, সেখানেই জমতে থাকে। জমতে 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 এটা একটা বলের মতো হয়। ওকে, এবং এতই সুঘ্রাণ এটার যে বাঘ হরিণ যারা শিকার করে তারা কিন্তু বহু দূর থেকে এই সুগন্ধির ঘ্রাণটা পায়। তো হরিণের জন্য মৃগনাভি তৈরি হওয়াটা হচ্ছে তার জন্য বিপদ, কারণ এই গন্ধটাই তার বিপদ, তার যমদূত, তার আজরাইল ডেকে আনে। তো শিকারীরা করে কি, এই মৃগনাভি, কারণ মৃগনাভি কেটে নেওয়ার পরে নাকি হরিণ আর বাঁচে না, এবং এই মৃগনাভির কারণে বহু হরিণ হত্যা করা হয়েছে। এই হরিণটা বর্তমানে বেশ দুর্লভ। না,
আচ্ছা, চুয়া বা শুয়া এটাও গন্ধদ্রব্য। এটা বিশেষ করে ব্যবহার করা হয় হচ্ছে আপনার মৃত্যুতে কিংবা অন্য কোথাও। গানে শুনবেন, আতর গোলাপ শুয়া চন্দন সাজাইলাম ফুল বিছানা। আতর গোলাপ শুয়া চন্দন, এই শুয়া হচ্ছে এই শুয়া বা চুয়া। যাবক হলো আলতা, নারীরা এটা কি বলে আপনার প্রসাধনী হিসেবে ইউজ করে। তবে এই জিনিসগুলো মনে রাখবেন, এই সমস্ত কিছু এখানে যা যা কিছু বলা হয়েছে এগুলো কিন্তু মানুষের সুসময়ের সময়ে ইউজ করে। দুঃখ কষ্ট বেদনা এই সমস্ত ঘটনার কিন্তু এই জিনিসগুলোর ইউজ হয় না। যখন দেখবেন কোন একটা বিয়ের উৎসব, মেয়েরা দেখবেন সাজুগুজু করে আলতা পরে, কিন্তু যখন শোকের উৎসব, হ্যাঁ হাজবেন্ড মারা গেছে, কি হয়েছে আমি আলতা পরি হাজবেন্ডের মৃত্যুতে, দেখেছেন কখনো? তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এখানে একটা শব্দ ইউজ করেছে, বাট এটার যে ইউজ, সেই পারপাসটা কি, ওই পারপাসটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কবিতাগুলো বোঝা সহজ হবে। ক্লিয়ার? টেক্সটে চলে যাব। বসন্ত ঋতুর বিশাল বর্ণনা আছে। প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব পাতা, দুই পক্ষ আগে পাছে মধ্যে সুমাধব। দুই পক্ষ, পক্ষ মানে হচ্ছে 15 দিন। কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ মানে অমাবস্যা আর পূর্ণিমা। সুমাধব বলতে কি বুঝিয়েছে এখানে? বাতাস। একটু আগে শব্দ দুটিকে পড়েছেন না? বসন্ত ঋতুর আগমনে আপনারা যে কি বলে তাহারি পরে মনে কবিতা পড়েছেন সুফিয়া কামালের? ইন্টারমিডিয়েট বই আছে না বাংলা? বের করেন। আপনি সারা জীবনই তাই, যতটুকু বুঝলাম আপনাকে এত করবি স্বাভাবিক না। এই সেই কবিতা কি তাহারই পরে মনে, সুফিয়া কামালের। এইখানে যে কবিতাটা আছে পুরোপুরি এই লাইনটার ব্যাখ্যা আপনারা পাবেন, এই যে 2-3টা লাইনের ব্যাখ্যা। এখানে কি বলেছে কয়েকটা লাইন পড়ে শোনাই। দক্ষিণ দুয়ার গাছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। দক্ষিণা সমীর, বসন্তকালে বাতাস দক্ষিণ দিক থেকে প্রবাহিত হওয়া শুরু হয়। এগুলো একটা সাইন, এই সাইনগুলোর থেকে বোঝা যায় যে প্রকৃতির মধ্যে একটা পরিবর্তন আসছে। আচ্ছা, তারপরে বলছে বৃথা কেন ফাগুন বেলায় ফুলকি ফোটেনি শাখে, পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি করে নাই অর্ঘ্য বিরোচন। কহিলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। অর্থাৎ এই কবিতার ব্যাখ্যায় যেটা বলেছে, মূল ভাব কথায় যেটা বলেছে যে কবির হাজবেন্ড কিছুদিন আগে মারা গেছেন, সেই কারণে তার মন খুব বেদনা বিধুর। তো এমন সময় প্রকৃতিতে বসন্ত এসেছে। নর্মালি যেটা হয়, যারা কবি সাহিত্যিক শিল্পী তারা বসন্তকালের জন্য অপেক্ষা করে থাকে, তখন তাদের উর্বর সময় আর কি, নাচের গানের আবৃত্তির ইত্যাদি সাহিত্য রচনার, হ্যাঁ সেই সময়টা তারা বেশ প্রভাবিত হয়। তো প্রতি বছর সুফিয়া কামাল তাই করেন, কিন্তু এবছর তার কবি ভক্তরা খেয়াল করছেন যে বসন্ত এসে গেছে কিন্তু কবির মধ্যে কোনো ধরনের কোনো রিয়াকশন নাই, কোনো পরিবর্তন নেই। কেন? এটি ছিল কোয়েশ্চেন। তখন একজন কবি ভক্ত কবিকে প্রশ্ন করেছে, হে কবি নীরব কেন, ফাগুন দিয়ে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি রবে নাকি তব বন্দনায়। প্রতি বছর যা করো এবছর তুমি কেন এত নীরব হয়ে আছো? ক্লিয়ার? তো তখন এই উত্তরে কবি যে কবি ভক্তের প্রশ্নে কবি যে উত্তরগুলো দিয়েছেন সেটাই হচ্ছে কবিতার মূল বিষয় আর কি। এখানে সেটা দুই পক্ষ আগে বেছে মধ্যে সমাধব, একটা ঋতু বিদায় নিচ্ছে আরেকটা ঋতু আসছে, মাঝখানে যে কিছুদিন দক্ষিণ দিক থেকে খুব মৃদুমন্দ বাতাস প্রবাহিত হয়, যে বাতাসটা আমাদের শরীর মনের জন্য খুবই আরামদায়ক,
সেই বাতাসটা প্রবাহিত, ওইটুকু সময়ের কথা বলেছে। মলয়ার সময় হইলা কামের পদাতি। মলয়, ওই যে বললাম, মলয় মানে বাতাস। কোন বাতাস? ঝোড়ো বাতাস না, হইলা কামের পদাতি। কাম বলতে এখানে বোঝানো হয়েছে প্রেম। বেসিক্যালি কাম কথার অর্থ কি? এত সাধু মানুষ আপনি, ভালো। কাম বলতে কাজ বোঝায়, কিন্তু বাংলায় এই কাজের যে আরেকটা মিনিং হচ্ছে কাম, সেটি খুব প্রান্তিক মানুষ অর্থাৎ গ্রামের মানুষেরা ইউজ করে আর হিন্দি শব্দে ব্যবহার করে। ওকে, বাংলায় কাম বলতে বোঝায় হচ্ছে যৌনতা বা সেক্স। ওকে, তো পদাতি বলতে উপরে কি পড়েছেন? সংবাদ বাহক। তার মানে এই বসন্তকালে যারা রোমান্টিক মানুষ, নবীন, যাদের বয়সন্ধিকালে এসেছে বা পার হয়েছে, তাদের মনের মধ্যে নতুন করে প্রেমভাবের জাগ্রত হয়, সেটা বলেছে। অর্থাৎ বসন্তকাল আসলে কি বহন করে নিয়ে আসে? প্রেমের বার্তা। কনসেপ্টটা ক্লিয়ার? মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি, কুসুমিত কিংসুক সঘন, সরি কি বলে আছে, মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি। বনস্পতির অর্থ জানেন? যেখানে কি হয়? হ্যাঁ, সেটা কি বলেন না? এমন এক বৃক্ষ যার কি হয় না আর কি হয়। এখানে মুকুলিত কইলে তবে বৃক্ষ বনস্পতি বলছে যে যে বৃক্ষের ফুল হয় না শুধু ফল হয়, এরকম বৃক্ষ যেন বসন্তকালে নতুন রূপে সাজে। যার দ্বারা যেটা সম্ভব না, সেও যেন ঋতুর প্রভাবে কি হয়, অন্যরকম হয়ে যায়, এটা বলেছে এখানে। ক্লিয়ার? কুসুমিত আচ্ছা, সঘন বনলাল, পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গোলাপ। প্রকৃতির রূপের যে বর্ণনা, ফুল পড়েছে, সব ফুলই কি লাল? হরেক রকমের লাল। যেমন আবির একটা রং, আবির রং চেনেন? বাংলায় অনেক শব্দ আছে, তার মধ্যে একটি হলো, শুনেছেন কখনো? এটাকে অনেকে বলে ফাগুয়া উৎসব। এটাই হচ্ছে আবির রং। আবির, হোলি খেলে না, সে আবির। ওটার বেসিক রং কালটা হচ্ছে ফাগ। বাংলা ভাষাতে এটা আছে, আপনারা জানেন না। বিশেষ করে আসাম বা বাংলার সঙ্গে সম্পর্কিত যে ভাষাগুলো আছে, সেখানে এই শব্দটা খুব কমনলি ইউজ করা হয়। ওকে, তো এখানে এই দুটো কথা দ্বারা মানে শব্দের ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, শুধু এই দুটা লাইন দ্বারা আমরা কি বুঝলাম? যে প্রকৃতিতে যে বিচিত্র রকমের ফুল ফোটে, বিচিত্র রঙের ফুল ফোটে, যেন সারা প্রকৃতি যেন কি মনে হয়, আনন্দে উদ্ভাসিত, রঙে রঙিন হয়ে আছে। ওকে, ভ্রমরের ঝংকার কোকিল কলরব, শুনিতে যুবক মনে জাগে অনুভব। চারিদিকে জগৎ। দেখেন এই যে ভ্রমর, ভ্রমর একটা আগেও বলেছি যে এমন কতগুলো শব্দ আছে বাংলায় যে শব্দগুলো শুধু শাব্দিক অর্থ বহন করে না, এর গভীরতর অর্থ আছে। বিশ্ব সাহিত্যে অসংখ্য প্রেমের কাহিনী লেখা হয়েছে, অসংখ্য। যদি বলা হয় এর মধ্যে কোন কাহিনীটা বেস্ট, বলেছেন? লাইলি মজনু, পিরি ফরহাদ, রোমিও জুলিয়েট, বলছেন? এগুলো নাম শুনেছেন? অসংখ্য প্রেমের কাহিনী আছে, আমি তিনটা বললাম, আরো অসংখ্য আছে, আনলিমিটেড। বেস্ট কোনটা? বেস্ট হচ্ছে রাধা কৃষ্ণ। বাংলা সাহিত্য থেকে আপনি যদি রাধা কিংবা কৃষ্ণ এই দুটো ক্যারেক্টারের সঙ্গে জড়িত সকল সাহিত্য গায়েব করে দেন, তাহলে বাংলা সাহিত্যে যে এত বড় জিনিস হঠাৎ করে এইটুকু হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। ক্লিয়ার? আচ্ছা, তো ভ্রমর হচ্ছে সেই কৃষ্ণের প্রতীক, আর ফুল হচ্ছে রাধার প্রতীক। বসন্তে যখন একজন নারী
ঋতুমতি হয় কিংবা হচ্ছে আপনার বয়সন্ধিকালে এসে পৌঁছায়, তখন তার শরীরে এবং মনে যে পরিবর্তন আসে, নারীত্ব জেগে ওঠে। নারীও চায় যে কোনো প্রেমিক তার প্রতি আকৃষ্ট হোক, কিন্তু নারী স্বভাবতই সেটা এক্সপ্লোর করে না। পুরুষেরাও চায়, তাদের মনে এবং শরীরে তো সেই পরিবর্তন আসে। তো নারী ফুল হয়ে এক জায়গায় স্থির থাকে, আর তার চারপাশে প্রেমিক হয়ে ভ্রমর গুঞ্জন করে। এইখানে ভ্রমর হচ্ছে, ভ্রমর দেখতে কালো, কৃষ্ণও কালো, সেই জন্য ভ্রমর বললে কৃষ্ণকে বুঝতে হবে। কৃষ্ণ মানে প্রেম, মানে আমাদের সাহিত্যে কৃষ্ণর ধর্মীয় ব্যাখ্যা আলাদা, অনেক রূপ আছে তার, কিন্তু আমরা ওইদিকে যাব না। তেমনি যমুনা, যমুনা কি? যমুনা হচ্ছে নদী, যমুনার জল। যমুনা বললেই রাধাকৃষ্ণের প্রেম আমাদের মাথায় ঘোরে, বাস্তবতা এটা। তো তারপরে দেখেন, শুনিতে যুবক মনে জাগে অনুভবী, যে যুবক মন বলেছে প্রেম, অর্থাৎ বসন্ত ঋতু আমাদের মনের মধ্যে, মানুষের মনে, তরুণ তরুণীদের মধ্যে প্রেমভাব জাগিয়ে তোলে, সেই কথাটা এখানে বলেছে। নানা পুষ্প মালা গলে বড় হরষিত, বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। এই সময় মানুষ নিজেকে নতুন রূপে সাজায়। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে কি বসন্তকালের বর্ণনা। কোন প্রশ্ন আছে এখান থেকে? বসন্তকাল নিয়ে প্রশ্ন আছে? সাহেব, হর্ষিত, হর্ষ মানে আনন্দ। এরপরে কি আসলো আমাদের? অতিরুদ্র গ্রীষ্মকাল, নিদাগ সময়ে অতি প্রচন্ড তপন, রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণে শরণ। সূর্যের এত বেশি তাপ যে ছায়া, সেও ভয়ে ভয়ে থাকে। কার ভয়ে? রৌদ্রের ভয়। চন্দন চম্পক মাল্য মলয়া পবন, সতত দম্পতি সঙ্গে ব্যাপিত মদন। মদন হচ্ছে কি? প্রেমের দেবতা বা কামের দেবতা। তার মানে কি? অর্থাৎ এমনটা নয় যে বসন্তকালে শুধু প্রেমের ভাবটা জাগ্রত হয়, তা না। 6 ঋতুতেই প্রেমের ভাব জাগে, বাট সবচেয়ে বেশি জাগে বসন্তে। বাকি সময়টাতে প্রেমের রূপটা ভিন্ন ভিন্ন রকম ভাবে প্রকাশিত হয়। এটা হয় কারণ প্রচন্ড রোদ, এই রোদে মানুষ বাইরে কাজ করতে যায়, বেশিক্ষণ কাজ করতে পারে না, ছায়াতে থাকে, আবার বাসায় ফিরে আসে। রোদ্রে আবার কে বেরোবে বলেন? তখন সে বাসায় থাকে। আর বাসায় থাকা মানে কি? তার ওয়াইফ আছে, ওকে। তো সেই সময়টাতে তাদের মধ্যে এটা প্রেমপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। বিবাহ সম্পর্ক তো জাস্ট একটা ডকুমেন্ট, একটা দলিল। আপনি একটা কাগজে সিগনেচার করে দিলেন, কাগজে সিগনেচার করলে কি মনের মিল হয়? কাগজে সিগনেচার করলে যদি মনের মিল হতো, তাহলে তো তালাক বা ডিভোর্স বলে কোনো শব্দই থাকতো না, তাই না? এই জন্য বুঝতে হবে। আমি যখন বললাম যে বাসায় যখন থাকে তখন হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা নতুন প্রেমভাব জাগ্রত হয়, আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে প্রেম জাগ্রত হয় কি? সেটা তো হাজবেন্ড ওয়াইফই। হাজবেন্ড ওয়াইফ একটা হচ্ছে আপনার রেগুলার রিলেশন, সামাজিক রিলেশন, কিন্তু প্রেমের রিলেশনটা হচ্ছে মানসিক রিলেশন। কনসেপ্টটা ক্লিয়ার? চন্দন চম্পক মানে চাপা ফুল, বুঝতেই পারতেছেন। চন্দন তো মেয়েরা তো চন্দন ভালোই চেনেন, চন্দন চর্চা করেন না? দোষের কিছু না, হ্যাঁ, কেউ স্বীকার করে, কেউ করে না, এই তো। আচ্ছা, এরপরে বর্ষাকাল। বাংলায় দুটো ঋতু সবসময় রাজত্ব করেছে। রাজত্ব বলতে সাহিত্যে, একটা হচ্ছে বসন্তকাল আর একটা হচ্ছে বর্ষাকাল। অন্যান্য ঋতুরও কিছু বর্ণনা আছে, কিছু প্রভাব আছে, কিন্তু রাজত্ব বলতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে, সবচেয়ে বেশি এদেরকে নিয়ে চর্চা হয়েছে, সেটা হচ্ছে এই দুইটা ঋতু। তো বর্ষাকালে কি হয়? পাবন সময়ে ঘন ঘন গরজিত, নির্ভয়ে বরিশে জল চৌদিকে পরিত। বর্ষাকালে আকাশে প্রচন্ড মেঘ, মানে এমন মেঘ যে অন্ধকার হয়ে যায়, প্রচন্ড বৃষ্টি হয়। ভোর শব্দে কৈলাসে মল্লার রাগ গায়ে। কৈলাস যেখানে শিবের বাস, কৈলাস যেখানে একটা জায়গার কথা, শিব যেখানে বাস করে। আসলে
পুরাণের যে কাহিনী, আমরা বলেছি পুরাণ এমন এক জিনিস যেটা আপনি চাইলে বিলিভ করতে পারেন, কিন্তু কেউ যদি প্রমাণ চায় প্রমাণ দেওয়া সম্ভব না, এটাই পুরাণ। ওকে, কাজেই যে যার ধর্মের অনুসারী সে সেটা বিলিভ করে, কিন্তু প্রমাণ চান দিতে পারবে না। কনসেপ্ট ক্লিয়ার? তো বলা হয়ে থাকে যে শিব যখন যে কৈলাসে থাকে, হ্যাঁ, সেই কৈলাসে মেঘের যে গুরু গুরু শব্দ, শিবের যে ডমরুর ধ্বনি, সেটা যেন মল্লার রাগের সঙ্গে সঙ্গে মালহার, বেসিক্যালি নামটা হচ্ছে মালহার, আমরা বাংলায় বলি মল্লার। আপনি গান শিখেন নাকি? দাদুরে শিখিনি রব অতি মন ভাই, অর্থাৎ ময়ূরের পেখম মেলা, হ্যাঁ, ব্যাঙ্গের ডাক, এই সমস্ত আমাদের মনকে প্রভাবিত করে। কীটকুল রবপুনি ঝঙ্কারে ঝঙ্কারে শুনিতে যুবক চিত্ত হরষিত ডরে। এই যে বর্ষাকাল, বর্ষাকালে সন্ধ্যার পরে যখন চারিদিক থেকে ব্যাঙ্গের ডাক, অন্যান্য প্রাণীর ডাক আওয়াজ হয়, বৃষ্টির শব্দ, আকাশে মেঘের গর্জন ইত্যাদি ইত্যাদি, ওকে, এই সময়টাতে মানুষের মনের মধ্যে এক ধরনের ভয় কাজ করে, কিন্তু এই ভয়টা এত বেশি ভয় না যে একদম সেই লেপের তলে ঢুকে পড়ে, নট দ্যাট। এটা একটা আনন্দ মিশ্রিত ভয়, যে ভালোও লাগতেছে আবার ভয়ও লাগতেছে, হ্যাঁ, একটা মিশ্র অনুভূতি তৈরি হয়। কি মনোযোগ আছে তো? বর্ষার পরে আসে শরৎ, আইলো শরৎ ঋতু, নির্মল আকাশে দোলায় চামরে কেশ কুসুম বিকাশে, অর্থাৎ মৃদুমন্দ বাতাস বয়, ফুল যখন দোলে যেন মনে হয় যে ফুল আমাদেরকে বাতাস করতেছে। নবীন খঞ্জন দেখি বড়হি কৌতুক, উপচিত যামিনী দম্পতি মনে সুখ। এই শব্দগুলোর অর্থ তো আগে পড়েছেন। নবীন খঞ্জন, খঞ্জন একটা পাখির কথা বলেছি। খঞ্জন পাখি কিন্তু খুব চঞ্চল, খুবই চঞ্চল, এক মুহূর্ত স্থির থাকে না, ওকে, যেন মনে হয় যে সে নিচে নিচে চলতেছে। তো এই সময়টাতে মানুষের মনও যেটা নেচে নেচে চলে, উড়ু উড়ু হয় মন। কিসে উড়ু উড়ু হয় সেটা তো বুঝতেই পারতেছেন, পড়ালেখায় না। এরপর আসে হেমন্ত, প্রবেশে হেমন্ত ঋতু, শীত অতি যায়, পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয়। হেমন্তকাল, এখানেও কিন্তু খুব বেশি রোদ নাই, না বৃষ্টি নাই, শীত নাই, হ্যাঁ, কোনো কিছুই নাই, একটা কুল আবহাওয়া। এই কুল আবহাওয়ায় কি হয়? পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয়। ফুল যেরকম মানুষের মনকে প্রফুল্ল করে, হেমন্ত ঋতুও তাই, এবং মনে এতই সুখ যে সুখ স্বর্গসুখের সমান। হ্যাঁ, কারণ ওই যে একটু আগে বলেছি তাম্বুলের বর্ণনা দিতে গিয়ে, পান সবাই খেত না। মানুষের যখন মনে অধিক আনন্দ থাকে, খুব সুখে দিন যাপন করে, তার বহিঃপ্রকাশটা এই সমস্ত মধ্য দিয়ে হয়। তাম্বুল সুখ মানে কি? তাম্বুল সুখ শব্দের অর্থ হচ্ছে যার কোথাও কোনো রকমের কোনো টেনশন নাই। এরকম লাইফ আপনি যদি পেতে চান আমার সঙ্গে যোগাযোগ করিয়েন। পার্টি না, রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে যাব, আমার অ্যালামনাই আছে, হ্যাঁ, আপনি চয়েস করে নিতে পারবেন। না গেলে আর কিছু করার নেই, আপনি লস করলেন। যে ভালো মানুষ আমি অলওয়েজ তার জন্য ঘটকালি করব, এটা ছেলে হোক কিংবা মেয়ে হোক, আমার কোনো অসুবিধা নেই, কারণ তারা যদি সুখে থেকে ভালো থাকে আমার তো লস নাই, আছে, আমার কোনো লস নাই। আপনারা ভালো থাকলে বরং মাঝে মাঝে আপনাদের ওখানে এখানে দাওয়াত খেতে পারবো, সিরিয়াসলি বলতেছি, এগুলো রসিকতা নয়। কারণ আমাদের যে বয়স হয়েছে না, এই বয়সে এখন আমাদের নিজস্ব কাজের বাইরে এগুলোই কাজ, এখন অত আড্ডা, বাইরে ঘোরাইতে ইত্যাদি, এখন সে বয়স তো আমাদের নাই। এখন আমরা কি করি? এগুলোই করি। যাই হোক, এরপরই চলে আসে শীত। শীতের তরাসে রবি তুরিতে লুকায়। তুরি বলতে তড়িৎ, মানে দ্রুত গতিতে, হ্যাঁ, মানে কি দিন ছোট রাত বড়। গ্রীষ্মকালে কি পুরা উল্টা, গ্রীষ্মকালে দিন বড় রাত ছোট, শীতকালে দিন ছোট রাত বড়। তড়িতে মানে দ্রুত গতিতে, তার মানে গ্রীষ্মকালে যদি 12 থেকে 14 ঘন্টায় দিন হয়, শীতকালে কিন্তু 10 থেকে 10 ঘন্টার, 8-9-10 ঘন্টার মধ্যেই দিন শেষে, ব্যাপারটা এরকম। তো ওই কথাই এখানে বলেছে, তড়িতে লুকায়, দ্রুত। অতি দীর্ঘ সুখ নিশি পলকে বহায়। রাত বড়, অতি দীর্ঘ রাত। শীতের রাতে যদি প্রেমিক প্রেমিকা কিংবা হাজবেন্ড ওয়াইফ যাদের মনের মধ্যে প্রেমভাব আছে, দীর্ঘ একটা রাত, কিন্তু তাদের মনে এতই সুখের আবেশ
যে এই দীর্ঘ রাতে মনে হয় যে এই কি এত রাতে রাত শেষ হয়ে গেল। ওকে, সুখের যে আবেশ সেটার কথা এখানে বলছে। আপনার কপালে নাই, হাসি লাভ নাই। বেশি করে চন্দন মাখবেন, আর যদি কাজ না হয় তাহলে ছাই অথবা পাতিলের কালি মাখবেন। ছোটবেলায় গ্রামাঞ্চলের বিয়ে, আপনার তো এখন আপনার বয়স খুবই কম, দেখেননি অত কিছু। আমরা দেখেছি আমার কাকার বিয়েতে তো রং কিনবার মতো পয়সা অনেকের থাকতো না। মানে বিয়েতে রং খেলা কিন্তু একটা বড় লোকই ব্যাপার। এখন তো রং অ্যাভেলেবেল, একটা বড় লোকই ব্যাপার ছিল। তো এই রং কেনার টাকা আমাদের বাপ মায়েরা দিত না। তোর একটা টাকা নষ্ট করিস না, তোমার মুক্ত। আমরা কি করি, আমরা সব ভাই বোন মিলে চাঁদা দেই, দিয়ে যেটুকু রং হয় ততটুকু কিনি, কিন্তু এইটুকু রং দিয়ে তোর হবে না। এরপরে কি হয়, আমরা সিনিয়রদের কাছ থেকে শিখেছি মাটির হাড়ির পিছনে যে কালিটা হয় সেই কালির সঙ্গে সরিষার তেল এবং আরো কিছু মেশালে পরে সেই দাগ সহজে ওঠে না। আমরা ওই রং দিয়েও বিয়ে বাড়ির মতো জায়গাগুলোকে রঙিন করে দিচ্ছি। শেষে এমন হয়েছে যে কারো কারো চেহারা মধ্যে পরে 2-3 মাস কালো, 2-3 মাস, 2-3 দিন না, একদম কালো ভূত। কিন্তু ওটাই ছিল আনন্দ। ওকে, এটা আনন্দ। আমার চাচার বিয়েতে একদম 80-র দশক থেকেই আমাদের গ্রামের বাসা ছিল পাকা বিল্ডিং। তো আমাদের কাজ ছিল, কেমন তো ছোট মানুষ, আমাদের কাজ ছিল হচ্ছে বালতিতে বালতিতে করে উপরে পানি তোলা, ছাদের উপরে বিশাল বিশাল সব ড্রাম ছিল। ওকে, আর পানির মধ্যে রং গোলানো, এই ছিল হচ্ছে আমাদের দায়িত্ব। ছোট মানুষ, একটা চকলেট একটা মিষ্টি ধরাই দিলে আমরা খুশি। কি কাজ করতে হবে বলেন, করে দিচ্ছি। গ্রামের ছেলেরা তাই, আপনি তো জানেন আমরা এরকমই ছিলাম। কি উনি জানে গ্রামে? তাহলে তো আমাদের কাছে আবার চরকা ছিল, হোয়াট এভার। তো যখনই ওই মেহমান আসতো, আমাদের কাজ ছিল হচ্ছে উপর থেকে পানি ফেলে তাকে ভিজায় দেয়া, রং মিশ্রিত পানি। যে জামা কাপড় পরে আসছে যতই নতুন হোক, ও শেষ, ও আর জীবনে পড়তে পারবে না। যে দাওয়াত খেতে আসতে সেও জানতো এই ঘটনা, এই জন্য সে পুরাতন কাপড় পরে আসতো, আর ব্যাগে করে আনতো নতুন কাপড়। ওকে, রং মতন মাখামাখি সেই গোসল করে ফেসে তখন আবার নতুন জামা কাপড় পরতো। এইটাই ট্র্যাডিশন ছিল। সেগুলো সবাইকে দেয়া হতো না। এগুলা কাদেরকে দেয়া হতো শুনবেন? মনে করেন যে বরের দুলা ভাই কিংবা হচ্ছে কনের দুলা ভাই, হ্যাঁ, যাদের সঙ্গে মশকরা ঠাট্টা সম্পর্ক আছে। ওকে, শুধু এদের। এখন আপনি কি বরের শাশুড়িকে দিতে পারবেন, শ্বশুরকে দিতে পারবেন? হ্যাঁ, রেসপেক্টেড রিলেশন, সম্মান, কি খুবই রেসপেক্টফুল একটা রিলেশন। সেখানে আমরা দিতে পারি না। সেখানে আমার বাবা তো দিতে পারে, বিআই মানুষ আসেন, বিআই সাহেব আসেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের কাজ ছিল হচ্ছে যে এই লেভেলের গুলো আর কি। হ্যাঁ, আমাদেরকে টার্গেট করতে, ওই যে লোকটাকে দেখতে পাচ্ছিস ওকে ভূত বানাই দিবি, ঠিক আছে কাকা, অসুবিধা নেই, ধর চকলেট 2 টাকা 1 টাকা। আমাদের কাছে ওই টাকা মেলা টাকা ছিল তখন। যাই হোক, তো এই যে গভীর মানুষের মধ্যে, নারী পুরুষের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক, সেই প্রেমের সম্পর্কের কারণে তাদের মধ্যে যে একটা আনন্দিত কথোপকথন, এত দীর্ঘ রাতও কথা বলতে বলতে পলকে শেষ হয়ে যায়, অর্থাৎ সুখের শেষ নাই, সেটা তারা বুঝিয়েছে। ক্লিয়ার? পুষ্পসজ্জা ভেদ ভুলি বিচিত্র বসন, উড়ে উড়ে এক হইলে শীত নিবারণ। এইখানে একটু অ্যাডাল্ট কথা আছে আর কি। হ্যাঁ, পুষ্পসজ্জা ভেদ ভুলি বিচিত্র বসন, অর্থাৎ যে রোমান্টিক পরিবেশটা তৈরি হয়, সেই রোমান্টিক পরিবেশটা শেষ পর্যন্ত রোমান্টিক থাকে না। ওই সমস্ত কিছু নিয়ম কানুন যা যা গেছে সবকিছু তখন মানুষ ভুলে যায়। উড়ে উড়ে এক হলে শীত নিবারণ, এখানে একটু রসিকতা করেছেন। কারণ আমাদের গ্রামাঞ্চলে এখনো বলে, এবার শীতকাল কেমনে কাটবে, এবারে তুই একলাই কাটবে শীতকাল, এর মানে কি তুমি বিয়ে করবা কবে? বাট বুঝতে পারছেন, এটা তারা সেটা বুঝিয়েছে আর কি, যে নারী পুরুষ দুজন একত্রে থাকলে তখন আর শীত লাগে না। একটু একটু অ্যাডাল্ট রসিকতা। কাফুর কস্তুরী চুয়া যাবক সৌরভ, দম্পতির চিত্তে তো চেতন অনুভব। মানে কি,
এর মানে হলো নারী পুরুষ যাদের বয়স হয়েছে, বয়সন্ধিকালে এসেছে, যাদের মনে প্রেম ভাব আছে, তারাও নিজেকে উত্তমভাবে সজ্জিত করে। ওকে, যেটাকে আজকের যুগে আমরা বলি পারফিউম দেওয়া, তখন তো পারফিউম ছিল না, তখন তারা এই ধরনের সুগন্ধি দ্রব্য ইউজ করতো। কারণ যে প্রেমভাব নিয়ে একজন আরেকজনের কাছে গেল, কাছে গিয়ে যদি ঘামের গন্ধ পায় তাহলে তো প্রেম থাকবে না। হাসির কথা না, এটা বাস্তবতা, এগুলো বাস্তবতা। আমার বন্ধুর সংসার ভেঙে যেতে লাগছিল শুধু এই কারণে। আমার বন্ধু ফোন করে বলল, বিয়ে হয়েছে 2008 সালে, হ্যাঁ 2008 সালে বিয়ে হয়েছে, 2008 সালে বিয়ে হয়েছে। ওকে, বিয়ের পরে আমার বন্ধু গ্রামীণ ফোনে চাকরি করত, পোস্টিং ছিল হচ্ছে ঝিনাইদহ, সেখান থেকে পোস্টিং হলো রংপুরে। তো কিছুদিন পরেই আমার বন্ধু ফোন করে বলল যে দোস্ত, এই আমি আর সংসার করব না। কি সমস্যা তোর? 1 বছর হয়নি বিয়ে দিতে দিতে না দোস্ত। তারপরে পুরো ঘটনা খুলে বললো। তারপরে আমি আবার রাজশাহী থেকে উড়ে উড়ে রংপুরে গেলাম, বন্ধুর সংসার ভেঙে যাচ্ছে, বিশাল ব্যাপার। তো পুরো ঘটনা শোনার পরে আমি বন্ধুর বউকে বললাম যে এদিকে, তোর হাজবেন্ড যেখানে চাকরি করে সেখানে সমস্ত সুন্দরী নারীরা সেজে গুজে আছে, আসে গ্রামীণ ফোন, তখন গ্রামীণ ফোন কিন্তু একটা ক্রেজ, এখন তো অ্যাভেলেবেল। তো সারাদিন যে কাস্টমার ডিল করে অসাধারণ সুন্দরী সুন্দরী সব মেয়েদেরকে, বাসায় এসে যখন তার ওয়াইফকে এসে দেখে যে কি বলে পোশাক ঠিক নাই, কি বলে বাসার কাজের মহিলার মতন পোশাক পরে আছে, গা থেকে পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, হ্যাঁ তরকারির গন্ধ, তখন তার তোকে ভালো লাগবে না, তাহলে তোকে এটা চেঞ্জ করতে হবে। সারাদিনে যা কাজ করবি করবি, কিন্তু যখনই তার অফিস শেষ করে ফেরার সময় হবে তখন একটু টিপটপ ফিটফাট থাকিস, দেখবি আর কোনো প্রবলেম নাই। এবং ওষুধ কাজ করে গেছে। তো এই যে শেষের দুটো লাইন পড়েই হ্যাঁ এটা বোঝা যায় যে হ্যাঁ প্রত্যেকটা মানুষ চায় নিজেকে টিপটপ ফিটফাট করে তার যে দ্বৈত বা দ্বৈতা তার সামনে নিজেকে প্রেজেন্ট করতে। ইট ইজ এ ভেরি কমন থট। কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে এখানে কি প্রকৃতির বর্ণনা যেমনটা দিয়েছে, তেমনি প্রকৃতির সঙ্গে সঙ্গে মানুষের মনের মধ্যে, বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের বা ওই প্রেমের যে স্টেজ, সেই কারণে মানুষের মনের মধ্যে যে পরিবর্তনগুলো হয়, এই পরিবর্তনগুলো এখানে বলা হয়েছে। ক্লিয়ার? তাহলে এই কবিতায় একটা দিক নাই, দুটো দিক আছে, এবং সেটা কিন্তু শব্দার্থ টিকার ওইখানে আগে ভাগেই বলে দিয়েছে। হয়ে গেল। এই যে প্রকৃতির উপবৈচিত্র্যের সাথে মানব মনের সম্পর্ক ও প্রভাব একদম ক্লিয়ারলি বলে দিয়েছে। আরেকটি কি? আরেকটি হচ্ছে এই যে রজনীতে সুখী দম্পতির চিত্ত সুখ ইত্যাদি বর্ণিত হয়েছে। এখানে খুব অল্প একটু দেওয়া আছে। আপনারা যদি ইন্টারনেট ঘেটে এই পদ্মাবতী কাব্যের প্রথম 2-4 পৃষ্ঠা পড়ে দেখেন, তার আরো ভালো লাগবে। আমাদের ক্লাস আপাতত শেষ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আলোচনা করতে পারেন। সৃজনশীল প্রশ্ন আসলে ঋতুর উপরেও আসতে পারে, ঋতুর সঙ্গে মানুষের মনের যে সম্পর্ক সেটাও আসতে পারে। মানে এখান থেকে বৈচিত্র্যময় উদ্দীপক করার পসিবিলিটি কম। মাত্র দুটো দিক আছে, একটা প্রকৃতি, একটা হচ্ছে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক। এর বাহিরে বুঝেন। প্রকৃতি বলতে কি 6টা, কোন ঋতুতে কি হয় না হয়, কমন সেন্স দিয়ে এটা তো আপনারা ভালো করে জানেন। না, আপনাকে পরে বুঝে নিতে হবে যে কোন ঋতুকে বলে ইন্ডিকেট করেছে এখানে। অনুধাবনমূলক প্রশ্নকে অ্যান্সার করবে মুখস্থ। মানে অনুধাবন বলতে রিয়েলাইজেশন আপনি মুখস্থ করেন, মানে আপনার কোনো রিয়েলাইজেশন নাই। আচ্ছা ঠিক আছে, এটা ক্লাস অফ করে দিতে বলে, ডেকে নিয়ে আসেন। নেক্সট যে আমাদের পাঠ্যটা আছে এটি কি? এটি আরেকটি কবিতা, এর নাম হচ্ছে প্রত্যাবর্তনের লজ্জা। ওকে,
এই কবিতাটা আপনার বই থেকে শব্দার্থ টিকা পাঠ পরিচিতি যাতে কিছু আছে সেগুলো